জঙ্গলের ভেতর এতটা পায়ে হেঁটে এর আগে কখনো ঢুকিনি, মানে ঢোকার সাহস হয়নি আর কি। সঞ্চুদা আছে বলে তাই যাচ্ছি। শুরু হচ্ছে চিলাপাতার গল্পের দ্বিতীয় পর্ব, আর আমি আজ প্রচন্ড এক্সাইটেড। মর্নিং জিপ সাফারি থেকে শুরু করে পায়ে হেঁটে জঙ্গল অভিযান, কি নেই আজকের পর্বে। নিবিড় ঘন জঙ্গল এটা। হাসিমারা, রায়মাটাং, সেন্ট্রাল ডুয়ার্স, মিনি অ্যামাজন, শিকিয়াঝোড়া, বিকালের দিমা ব্রিজ, সূর্যাস্ত, রাজেশদার মোমোর দোকান আবারও পুরনো সব স্মৃতিদের ফিরিয়ে দেবে। সাথে ইকোহাটের আতিথেয়তা, দাদাদের আন্তরিকতা তো আছেই। রয়েছে ডুয়ার্সের নতুন কিছু নিয়ম নিয়ে আপডেটও। বুঝতেই পারছো, সব মিলিয়ে মনে রাখার মতো একটা গল্প বলতে চলেছি আজ। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। গুড মর্নিং। ঘড়ি বলছে 4:56। গাড়ি আমাদের নিতে চলে এসেছে, সাফারির গাড়ি। অমিত দ্বারা রেডি হচ্ছে। আকাশের কালারটা দেখো। এই যে আমাদের গাড়ি। হাওয়াটা যে কি রিফ্রেশিং না সকালবেলা। ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। জ্যাকেট এনেছি, এখন পরবো না। এখন আমরা আগে যাচ্ছি চিলাপাতা রেঞ্জ জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন ফরেস্ট অফিস। ওখান থেকে পারমিশন নিয়ে তবে সাফারি শুরু হবে। এই হলো ওয়াইল্ড লাইফ ডিভিশনের অফিস। আচ্ছা, এইখানে কিন্তু আই কার্ডের জেরক্স, মানে আধার কার্ডের জেরক্স ম্যান্ডেটরি। শুধু আই কার্ড রাখলে হবে না, সকালবেলা জেরক্সের দোকানও ঠিকঠাক খোলা থাকে না, তো জেরক্স ক্যারি করা কিন্তু মাস্ট। নাহলে সাফারিতে যেতে দেরি হয়ে যেতে পারে। আমাদের যেটা এখন হচ্ছে, আমাদের যেহেতু আই কার্ডের জেরক্স ছিল না, তাই আমরা আবার আই কার্ডের জেরক্স করাতে গেল দাদারা, এবং আমাদের একটু দেরি হচ্ছে। এখন অনলাইন সাফারি বুকিং বন্ধ হয়ে গেছে, পুরোটাই অফলাইন করতে হয়। তাই রিসর্ট থেকে গাড়ি করে আমাদের এখানে নিয়ে এলো, এবং এখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে, পারমিশন নিয়ে তারপর বেরোতে হবে। তো শুনলে এখান থেকে কিন্তু কোনো টিকিটের পয়সা লাগছে না, শুধু জিপসির 1,500 আর গাইডের 350, টোটাল 1850 টাকা তোমার একটা জিপের জন্য খরচা, মানে সাফারির জন্য খরচা। চলো, পারমিশন নিয়ে নিয়েছি, এবার সাফারি শুরু। এই হলো চিলাপাতা রেঞ্জের সাফারির এন্ট্রি গেট। আর ফাইনালি আমরা প্রবেশ করলাম চিলাপাতার জঙ্গলে। সবাই একদম চোখ কান খোলা রেখো, কিন্তু এই সময় সাফারিতে সাইটিং চান্স অনেক বেশি থাকে। ওদিকে সূর্যদেব উঁকি মারতে শুরু করেছে পাতার ফাঁক দিয়ে। চলো দেখা যাক আর কেউ পাতার ফাঁক দিয়ে উঁকি মারে কিনা। ওই যে বলতে বলতেই মগডাল থেকে উঁকি মারছে ময়ূর। ওই দেখো একটা ময়ূরী, আরো একটা ময়ূর। বর্ষার আগাম আভাস কিন্তু জঙ্গল পেতে শুরু করেছে। যদিও এখন দিনের বেলায় বেশ গরম, তবে এই সকালে জঙ্গলে আবহাওয়ায় তা এতটুকু মালুম হতে দিচ্ছে না। মাত্র 3-4 দিনের বৃষ্টিতে জঙ্গল কতটা সবুজ সতেজ হয়েছে তোমরা বুঝতে পারছো। চলো তোমাদের এবার নল রাজার গড় দেখাই। ভুটানের রাজা বানিয়েছিলেন এই গড়। দেখভালের দায়িত্ব বর্তেছিল সেনাপতি চিলা রায়ের উপর। সেই সেনাপতির নামানুসারেই এই জঙ্গলের নামকরণ হয় চিলাপাতা। এই হলো সেই নল রাজার গড়ের ভগ্নপ্রায় দেওয়াল। সেই গাছটা হচ্ছে আগা দিলে পরে গাছের কোষটা হচ্ছে ব্লাডের মতন, কোষটা হচ্ছে লাল। আচ্ছা, সেই গাছটা, সেটা হচ্ছে রাম সুপারি গাছ। হ্যাঁ, গেটটা ডান দিকে। তোমরা এবার ডান দিকে চোখ রাখো, নল রাজার গড়ের প্রধান দরজা দেখতে পাবে, যদিও এখনো তার অনেকটাই মাটির নিচে চলে গিয়েছে। ওই যে কি ভোরের সাফারি কেমন লাগছে? ঘন্টা দেড়েকের এই চিলাপাতার সাফারিতে চিলাপাতা রেঞ্জ তো থাকেই,
সাথে জলদাপাড়া রেঞ্জের সিসি লাইনও কভার করা হয়, যেটা বিরাট উন্মুক্ত একটা গ্রাসল্যান্ড, যেখানে হাতি, বাইসন, গন্ডার দেখার চান্স অনেক বেশি থাকে। চিলাপাতার পাঠ শেষ, তবে জঙ্গল থেকে বেরোতে না বেরোতেই দেখা পেলাম এই বিরাট কাঠবিড়ালিটার। জঙ্গলের একটা ব্যাপার আছে জানো তো, জঙ্গল কখনো তোমায় খালি হাতে ফেরাবে না। হ্যাঁ, এবার হয়তো তুমি হাতি বা গন্ডার দেখার ইচ্ছে নিয়ে গেলে সেটা নাও পেতে পারো, কিন্তু জঙ্গলের সাথে মানুষের যে আদিম যোগ, জঙ্গল তা যেমন ভোলেনি, ঠিক তেমনি আমাদের অবচেতনও সেই স্মৃতি কোথাও নিশ্চয়ই আগলে রেখেছে। না হলে কি আর এত আত্মিক টান কাজ করে? এই হাওয়ায় অদ্ভুত এক নস্টালজিয়া আছে, অদ্ভুত এক চেনা গন্ধ বিরাজ করে, মনে হয় যেন কত কত দিনের চেনা। তাই তো বারবার ছুটে আসতে ইচ্ছে করে এখানে। একই জায়গা, কিন্তু তাও প্রত্যেকবার যেন নতুন। এর কি কোনো ব্যাখ্যা আছে? একটু আগে জলদাপাড়ার যে গ্রাসল্যান্ডের কথা তোমাদের বলছিলাম, আমরা প্রায় সেখানে চলেই এসেছি। এই যে সেই উন্মুক্ত বিস্তৃত ঘাস জমি, আর ওই দেখা যায় এক শৃঙ্গ গন্ডার। আমার জীবনের প্রথম জঙ্গলি গন্ডার দর্শন, আমার সাফারি সার্থক। চলো এবার তোমাদের ওয়াচ টাওয়ারটাও একটু ঘুরিয়ে আনি। বুঝতে পারছো কতটা বড় ঘাস জমি? এবার বরং তোমরাও দেখার চেষ্টা করো, দেখো কিছু খুঁজে পাও কিনা। একটা ট্রিক বলি, যেখানেই বক উড়তে দেখবে সেখানেই ভালো করে চোখ রেখো, কোনো না কোনো জন্তু নিশ্চয়ই আছে ওখানে। ওই যে পেয়েছি, বককে অনুসরণ করেই একটা বাইসনের পিঠ দেখা যাচ্ছে, দেখেছো? এই ফ্রেমটা দারুণ না? পেছনে কুনকি হাতি আর 2 মাহুত, আর তার সামনে এক পাল জঙ্গলি বাইসন। এই পাখিটাকে সামনে থেকে দেখার যে কি ভীষণ ইচ্ছে জন্মেছিল আমার। যাক, ফাইনালি সেই ইচ্ছা পূরণ হলো এই চিলাপাতায় এসে। ওই যে বার্কিং ডিয়ার, আমাদের খুব একটা পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নিজের কাজে চললেন বাবু। ওই দেখো আরো একটা হর্নবিল। উফ, কি ভালো একটা শট দিয়ে গেল না? চলো এবার ইকো হাটে ফেরার পালা, আমাদের সাফারির সময় শেষ। রাস্তায় গাছ পড়ে আছে, সামনে আর যাওয়া যাবে না। আমাদের ড্রাইভার দাদা বলছে পুরো হাতির গন্ধ এই জায়গাটা, মানে একটু আগেই এখানে একটা দল ছিল। এই সিগন্যালগুলো এখানকার মানুষজনই বুঝতে পারবে কোনটা হাতির গন্ধ কোনটা নয়, নাহলে সার্ভাইভাল খুব মুশকিল না। হঠাৎ করে আশেপাশে যদি হাতি থাকে, সেটা যদি এনারা গন্ধে না বুঝতে পারেন, তো এনাদের জন্য খুব মুশকিল। আমাদের মর্নিং সাফারি আপাতত শেষ হলেও তোমাদের এখনো অনেক কিছু দেখানোর বাকি। সময় নষ্ট করার মতো সময় এতটুকুও নেই। ঘড়ি বলছে 8:47। এতক্ষণ ফিরে এসে সাফারি থেকে একটু কপি টপি করছিলাম, ফাইলপত্র একটু টুকটাক কাজ করছিলাম, কিন্তু ওই খুঁতখুত করছিল যে এরকম একটা জায়গায় এসে বসে থাকবো, তাই আবার বেরিয়ে পড়েছি। দেখি আমাদের ম্যানেজার দা আসছে, শাংশুদা, লোকাল মানুষ, তো উনির সাথে থাকলে একটু পায়ে হেঁটে জঙ্গল টঙ্গলগুলো যদি ঘোরা যায়। সুব্রত দাও আসছে। অনবদ্য লাগছে, বিশ্বাস করো, মানে এত ভালো একটা জায়গা, এত প্রকৃতির কোলে, এত একটা ভার্জিন জায়গা যেখানে প্রকৃতি ছাড়া আর কিছু নেই। ভীষণ ভালো লাগছে। গরম একটু আছে, কিন্তু রাত্রেবেলা আবার কিন্তু খুব মনোরম হয়ে যায় ওয়েদার। আর গাছের মাহাত্ম্য যে কত, সেটা এখানে আসলে বোঝা যায়। যে যখন নিঃশ্বাস নিই, এত একটা প্রশান্তি কাজ করছে না নিঃশ্বাস নেওয়ার সময়, মনে হচ্ছে যেন এখান থেকে ঠান্ডা স্রোত নিচে নেমে যাচ্ছে, এত অক্সিজেন এখানে। দারুণ দারুণ। হয়তো শাংশুদা এসছে, সুব্রতদা,
ওদিকে অমিত দাও বেরোচ্ছে। কোন দিকে যাব? চলো জঙ্গল, চলো। জঙ্গলের রটা চলো ফিল করে নিয়ে আসি। চলো। লোকাল গাইড যেহেতু আছে সেই জন্য সাহসটা পাচ্ছি। আবারও বলি, মানে নিজেরা কিন্তু একদম ভুলেও এলে একা একা একদম এগুলো না। করার চেষ্টা করবে না। তার কারণ দাদারা হাতি বা যে কোনো বুনো জন্তুর গন্ধ বুঝতে পারে এবং আগে থেকে সাবধান হয়। এটা কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব না, তাই তো? একদম একদম। সঞ্চুদা অ্যাকচুয়ালি অ্যালার্ট মোডে চলে গেছে অলরেডি। যেহেতু আমরা এখানে পা দিলাম, সঙ্গে সঙ্গে সঞ্চুদা অ্যালার্ট মোডে চলে গেল। এই যে হাঁটছি আর পাতার খসখস আওয়াজ, এটা অসাধারণ লাগছে। সাথে এখনো ঝিঝি ডাকছে। এই 9টা বাজতে যায় প্রায়, এখনো ঝিঝি ডাকছে। হ্যাঁ, জল হয়ে গেছে। যাবে এই। জঙ্গলের ভিতর এতটা পায়ে হেঁটে এর আগে কখনো ঢুকিনি, মানে ঢোকার সাহস হয়নি আর কি। সঞ্চুদা আছে বলে তাই যাচ্ছি। ভুলেও, আবারও বলছি, খুব ডেঞ্জারাস কিন্তু ভুলেও জঙ্গলের মধ্যে একা একা বা নিজেরা ঢুকে এসো না। লোকাল গাইড, লোকাল মানুষ থাকা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। জুন জুলাই মাসে আরো ভালো লাগবে, যখন বর্ষাটা থাকবে। বর্ষার সময় এমনি সাফারি তো বন্ধ থাকে, হ্যাঁ এরকম পায়ে হেঁটে জঙ্গলে ঢোকা যায় তো। হ্যাঁ, এরকম ভাবে ঢুকতে পারবে। রোদ না উঠলে নিয়ে আসতাম না। পাখি ডাকছে। ওই জায়গাকার ডাউন ব্রিজটা আছে, এটা ঘোড়া না, কিন্তু সামনে এই যে ময়না, এই যে কালো ব্ল্যাক, হ্যাঁ 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 হ্যাঁ, হয়তো হয়তো। এই যে ডাকছে। কি সুন্দর আওয়াজ, বন্য ঝোড়া। হ্যাঁ, কি অদ্ভুত লাগছে আওয়াজটা, দেখো। ময়না একদম। কত রকম পাখি আছে এখানে, চোখে দেখতে পাচ্ছি পাখিগুলো, কিন্তু ক্যামেরাতে আসবে না। শুধু সাউন্ড শোনো, বনের নিবিড় ঘন জঙ্গল। এটা মানে ওই পাটটা মনে করো কোরেরিয়া, কোর এরিয়া। ওই পাটটা এটাও কোরেরই পাট। পাট। কখনো মাথার উপরে ঝিঁঝি, কখনো মৌমাছি ভন ভন করে ডাকছে। পাখি তো এখানে ভর্তি। কি ডাক এটা? পোকার ডাক। কি পোকা এটা? পোকা বলে একটা পোকা আছে, ঘন্টি? পুজোর সময় ঘন্টা বাজালে যে শব্দটা হয়, হ্যাঁ, সেম শব্দ হয়। এই ডাকটা কি ভূত হয়ে গেল। কত রকম পোকা ডাকছে। হ্যাঁ, ভরে ভরে অর্কিড হয়ে রয়েছে গাছে, ভরে ভরে অর্কিড, পুরো অর্কিডে ঠাসা। কি বেরোচ্ছে? ধুনা ধুনা, ধুনো? এখান থেকে অনেকগুলো নিয়ে যেতে হবে, রাধা পুজোর মতন। শাল গাছ, শাল গাছ। শাল আচ্ছা গাছে ধনু বাইরে, দেখো এই যে। আচ্ছা, শাল গাছ, এগুলো ধুনো? হ্যাঁ আরে শাবাশ। ধুনো দেয় যে ওই ধুনো, হ্যাঁ, পিওর ধুনা। কারণ ছেলেগুলো আছে তো পোড়াতে। হুম। মাঠে ঘাটে ময়ূরের পালক পড়ে রয়েছে। একটু ভেতরে যাই, দেখি ময়ূরের পালক কিছু পাওয়া যায় কিনা। এই সময় তো ওরা পালক ঝেড়ে ফেলে। ময়ূর কি এমনি মানুষকে অ্যাটাক করে কখনো? না, কোনোদিন তো করে নেই।
সত্যি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে এত ভালো অ্যাম্বিয়েন্স। ফুল ডুয়ার্সের বৃষ্টি, হ্যাঁ তখন সাঞ্চুদারা বস্তা করে মাছ নিয়ে যায়, বস্তা এখান থেকে? হাত দিয়ে ধরে বস্তা করে মাছ নিয়ে যায়। আমার কথা না, সাঞ্চুদার নিজের কথা। আমাদের মাগুর মাছ সেই মারি দিলা বর্ষা আসুক না। আচ্ছা, ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে রুটি, সবজি আর একটা ডিম সেদ্ধ। তো মোটামুটি 550 টাকায় যে প্যাকেজটা, ফুড প্যাকেজটা, তার মধ্যে যেদিন আসছো সেদিনের লাঞ্চ, সেটা ডিম থালি হতে পারে বা মাছের থালি হতে পারে বা ভেজ থালি, যেটা তোমরা প্রেফার করবে। ইভিনিং স্ন্যাক্স, যেখানে ভেজ পকোড়া, চা কমপ্লিমেন্টারি। রাত্রে রয়েছে চিকেন থালি। আর পরদিন সকালে এই ব্রেকফাস্ট, এইটা দিয়ে কিন্তু শেষ হচ্ছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি রুটি সবজি, এছাড়া পুরি সবজির অপশন রয়েছে, আর রয়েছে ব্রেড অমলেট, যেটা মানে একটু আগে থেকে বলতে হয়, কারণ এখানে সবসময় ব্রেড পাওয়া যায় না। তো আগে থেকে বললে ওনাদের রেডি করতে সুবিধা হবে। তো মোটামুটি এই গেল আমার 550 টাকার প্যাকেজ। এর বাইরে তোমরা যদি অন্য কোনো মাছ খেতে চাও বা মাটন খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রাইস অ্যাড হবে। সেটা কতটা কি এখানে এসে তোমরা জেনে নিও। আমার ইনফরমেশন দেওয়ার দায়িত্ব শেষ। খিদে পেয়েছে, এবার খাই। প্ল্যান অফ অ্যাকশনের লিস্ট অনেক লম্বা, তাই ঝটপট খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের সেই হিডেন জেম রায়মাটাঙে। চা বাগানের মধ্যে দিয়ে রায়মাটাং যাওয়ার এই রাস্তাটা যে কি অপূর্ব তা বলে বোঝানো অসম্ভব। ওই যে দূরে যে পাহাড়গুলো দেখছো, ওগুলো সব ভুটানের পাহাড়। কিন্তু প্রায় 1 বছর 2-3 মাস পর আবার রায়মাটাং ঢুকছি। রায়মাটাং আমার প্রচন্ড পছন্দের একটা জায়গা। তোমরা যারা এর আগে ডুয়ার্স সিরিজ দেখেছো তারা জানো রায়মাটাং কত ভালো একটা জায়গা। মানে আমার কাছে হেভেনলি লেগেছিল, সেই জন্য আবার আসা। এই যে রায়মাটাং, অসাধারণ জায়গা। আহা, কি লাগছে। উফ, শেষবার যখন এসেছিলাম তখন এই জলটা পাইনি। এই যে বর্ষাকাল শুরু হচ্ছে, আস্তে আস্তে এই পুরো নদীটাই জলে ভরে যাবে। অসাধারণ লাগে এরকম জায়গায় আসলে। এটা ভার্জিন বিউটি যাকে বলে, একদমই তাই। মানুষজনের কোনো দেখা নেই, গাড়ি ঘোড়ার কোনো সাক্ষাৎ নেই, পিওর নেচার। নেপালকে ফোন করতে একটা দেখি। অসাধারণ না? কোনো কথা হবে এটার? যতবার আসি ততবার পুরনো হয় না, ততবারই একই রকম এক্সাইটমেন্ট থাকে, এবং প্রত্যেকবার যেন একটু নতুন কিছু দেয়, চমকে দেয়। কি অসাধারণ লাগছে। ওয়েদারটাও বেশ ভালো। হ্যাঁ, বিগত 1 বছরে রায়মাটাংয়ের এতটুকু বদল হয়নি দেখে বেশ আশ্বস্ত হলাম। আজও রায়মাটাং সেই একই রকম মোহময়ী। চলো এবার এগোনো যাক, তোমাদের এখনো অনেক কিছু দেখানোর বাকি যে। রায়মাটাংকে পেছনে ফেলে এখন আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্য সেন্ট্রাল ডুয়ার্সে। ইতিমধ্যেই 2-1 পশলা বৃষ্টি ভেজাতে শুরু করেছে হাসিমারার পথঘাট। আমরা সেন্ট্রাল ডুয়ার্স এসেই গেছি। সবাই হোল্ড ইউর সিট টাইট। কি ফার্স্ট লুক কেমন? এইরকম অ্যাম্বিয়েন্স, আর এই হচ্ছে ওপারে ভুটানের পাহাড়। কি অসাধারণ লাগছে না?
কি অপূর্ব জায়গা, হ্যাঁ। আর ওয়েদারটা পুরো দারুণ দারুণ। তোমরা চিলাপাতা এলে, ইকোহাটে এলে অবশ্যই এই পার্টটা কিন্তু কভার করো। রায়মাটাং, সেন্ট্রাল ডুয়ার্স, এরপর যাবো সিকিয়াঝোড়া। সিকিয়াঝোড়াটাও শুনেছি অনবদ্য, আমি এখনো যাইনি। আমি সেন্ট্রাল ডুয়ার্সেও প্রথম এলাম, দারুণ লাগছে আমার, অসাধারণ লাগছে। বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, ওইদিকে দূরে গরুর দল নদী পার হচ্ছে। এই গাছটাও কি অদ্ভুত লাগছে এই ফ্রেমে, কি অসাধারণ লাগছে। বেরিয়ে যাচ্ছিলাম সেন্ট্রাল ডুয়ার্স থেকে, গাড়িটা পিছনে পার্ক করা। তো গাড়িতে উঠতে গিয়ে বাঁ দিকে তাকিয়ে এরকম একটা রাস্তা দেখতে পেলাম। এই যে কি অসাধারণ লাগছে, হ্যাঁ। রাস্তার এই স্টোন চিপ, যেটা পাথরের রাস্তা, সেটা আস্তে আস্তে সবুজ ঘাস গ্রাস করছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের ঢাল, আর কত গ্রিন চারিদিকে, কত সবুজ। এইসব রাস্তায় সকালে বা পড়ন্ত বিকালে হাঁটতে কি অপূর্ব লাগবে ভাবো তো একবার। আচ্ছা, আমরা এখন রাজা ভাত খাওয়ার উপর দিয়ে যাব। তোমরা যারা ডুয়ার্সের আগের ভিডিও দেখেছো, তো রাজা ভাত খাওয়া একদম রেল ক্রসিং এ একটা দোকান আছে, যেখান থেকে আমি মোমো ওয়াই ওয়াই খেয়েছিলাম, রাজেশ দার দোকান। তো আমি এক্ষুনি ফোন করলাম রাজেশ দাকে, আমি আবার যাচ্ছি। আমি খেয়েছিলাম, এবার দাদাদেরও খাওয়াবো। আমার অসাধারণ লেগেছিল মোমো। তো এবারও যাই, গিয়ে দেখি কোয়ালিটি একই রকম আছে কিনা। আর বহুদিন পর চেনা মানুষদের সাথে দেখা হওয়ার তো মজা একটা আলাদা। তো ভালো লাগবে, খুব ভালো লাগবে। এতদিন পর রাজেশদাকে ফোন করলাম, রাজেশদা একবারেই চিনতে পারলো, বললো এসো এসো এসো। তো ভালো লাগছে, চলো যাই। চান যতটা চান ততটা হয় না, এই যে এই দোকান। চেহারা ভালো হয়ে গেছে তো। অনেকদিন বাদে, অনেকদিন পর আমি এখনো মোমোর স্বাদ ভুলিনি কিন্তু, হ্যাঁ। তো দাও, যা আছে দাও। চিকেন মোমো সবার? হ্যাঁ, চিকেন মোমো। আর তোমার ইয়ে হবে ওয়াই ওয়াই? আরে ওয়াই ওয়াইও করে দিও, এক চিকেন ওয়াই ওয়াই যদি হয়। ভিতরটা বেশ জুসি, আর চিকেন যে খাচ্ছি বোঝা যাচ্ছে চিকেনের গ্রেডিংসটা আছে। সেরা, আমার সেরা লাগে। মানে আমি যত মোমো খেয়েছি, এই হ্যাশট্যাগ, এই দোকানটার কথা আমি এখনো ভুলতে পারিনি। আমি যখনই কারোর সাথে মোমো নিয়ে আলোচনা হয়, আমি এই দোকানটার কথা সবসময় বলি যে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো। শুধু তাই নয়, প্রাইস পয়েন্ট। দাদা এখন কত প্রাইস রেখেছ? 40 টাকায় তোমরা 8 পিস চিকেন মোমো পাবে। এইরকম সাইজের 8 পিস চিকেন মোমো 40 টাকায় কোথাও পাওয়া যায় না। তার উপর এত ভালো টেস্ট, নো ডাউট ফাটাফাটি, কোনো কথা হবে না। কি গো, কেমন লাগলো? সিরিয়াসলি ভাবা যায় না 40 টাকায় এত ভালো মোমো। তোমরা যারা এদিকে আসবে অবশ্যই রেকমেন্ডেশন রইলো, একবার খেয়ে দেখো, তারপর আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো। প্রপার ড্রাই আন্ডা ওয়াই ওয়াই এটাকেই বলে। এতটুকু গ্রেভির ব্যাপার নেই, এবং দারুণ, আমার খুব পছন্দ। মানে এই দোকানটা আমি যতগুলো খাবার খেয়েছি, আমি চাউটা কোনোদিন খাইনি। মানে একজনের পক্ষে 1 প্লেট মোমো, তারপর 1 প্লেট এটা খাওয়ার পর তো আর খাওয়ার জায়গা থাকে না। তো সেই জন্য আর রিস্ক নিচ্ছি না। তবে বোঝাই যাচ্ছে প্রত্যেকটা খাবার ভালো হবে। খুব ভালো লাগছে জানো তো, মানে যে রাস্তা দিয়ে বছরখানেক আগে এসছি বাইক নিয়ে, সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি, সেই চেনা মানুষগুলোর সাথে আবার দেখা হচ্ছে, এবং একই রকম আতিথেয়তা, একই রকম ওয়ার্মথ পাচ্ছি। ভীষণই ভালো লাগে, ইমোশনাল লাগে মাঝে মাঝে। আবার আসবো, আবার দেখা হবে। এই পিছুটানগুলো থেকে যায় বলেই আবার আসতে হয়, আসতে ভালো লাগে, আসতে ইচ্ছে হয়। খুব 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 ভালো লাগলো গো এসে। চলো এবার সিকিয়াঝোড়া যাই, ওটা 4টে অবধি খোলা থাকে। তো তাড়াতাড়ি গিয়ে সিকিয়াঝোড়া কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরতে হবে। তো চলো। আচ্ছা, আমার প্ল্যান ছিল না যে বক্সা সাইডটা যাব, ভেবেছিলাম রাজা ভাত খাওয়া থেকে ব্যাক করবো সিকিয়াঝোড়া দেখে। কিন্তু শুনলাম কিছু নিয়মে চেঞ্জেস এসছে। আগে যেমন রাজা ভাত খাওয়া বা সান্তালবাড়ি, লেপচাখা এগুলো যেতে গেলে
এখান থেকে এদের সিন্ডিকেটের গাড়ি নিয়ে যেতে হতো এবং সেক্ষেত্রে পারমিট নিয়ে টিকিট কেটে যেতে হতো। তো আমি দেখলাম টিকিট কাউন্টার বন্ধ। কেন বন্ধ সেটা জানাচ্ছি, আগে একটু সিকিয়াঝোড়া ঘুরে আসি, তারপর এখন কি নিয়ম হয়েছে সেগুলো সব জানাচ্ছি। এই হলো সেই ডাবরি টি লাউঞ্জ যেখানে লাস্ট ডুয়ার্স ট্রিপে আমরা সবাই মিলে চা পাতার পকোড়া খেয়েছিলাম, মনে আছে? আর এই যে বাঁদিকের রাস্তাটা, এটা ধরে সোজা গেলেই সিকিয়াঝোড়া। অ্যাটলিস্ট গুগল ম্যাপ তো তাই বলছে। চলে এসেছি সিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্ক, আর এই হলো পার্কের এন্ট্রি ফি ও বোটিং এর প্রাইস চার্ট। ঢুকেই এরকম একটা হ্যাঙ্গিং পুল টাইপের করা, যদিও হ্যাঙ্গিং নয়, দেখতে হ্যাঙ্গিং পুলের মতো, তলা থেকে সাপোর্ট আছে। আর আই লাভ সিকিয়াঝোড়া, এরকম একটা ঝোড়া নামছে। বাচ্চারা এলে কিন্তু এটা ওদের ভালো লাগবে। বেশ কিছু বসার জায়গা করা রয়েছে, মানে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এখানকার অ্যাটমসফিয়ারটা বেশ ভালো, সকালবেলাও খুব ভালো লাগবে। এই যে মর্নিং ওয়াক করার জন্য আদর্শ, কিন্তু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করার জন্য আদর্শ জায়গা। এই হচ্ছে ঝোড়া, এখান থেকেই নৌকো ছাড়ে। এই যে হাতির একটা ছোট্ট তাণ্ডব লীলা দেখাই। এই যে ব্রিজটা দিয়ে হাঁটছি আমি, এই ব্রিজের ওপারে যে দুটো থাম ছিল, এই দুটো কিন্তু হাতি উপড়েছে। এই জঙ্গল থেকে এসে এই দুটো থাম, এইটা হাতি উপড়ে ফেলেছে। বুঝতেই পারছো? বাপরে বাপ, ঝিঝি লাগছে কি! এই জঙ্গলটাও অদ্ভুত একটা জঙ্গল। চলো, বোটিং এ লোক হচ্ছে না, আমাদের চারজনকে নিয়ে ছেড়ে দেবে, যাই। এইটা হাতিতে ভেঙেছে? ওইটা হাতিতে ভেঙেছে? সর্বনাশ করেছে। আমি ভাবছিলাম ঝড়ে ফেলেছে, হাতিতে। কবে এসছে এগুলো? পায়ের ছাপ? বাপরে বাপ, বিশাল হাতি এসেছিল তো। বাপরে বাপ ভাই, এটা পড়ে এগুলো ভেঙেছে, বোটগুলো। কি অবস্থা, হাতিতে ভেঙেছে। চলো ওঠা যাক। ছাতার ব্যবস্থা আছে, তুমি বেকার ছাতা আনিলে। এই যে তারগুলো ঝুলছে দেখছো, এটা ইলেকট্রিক ফেন্সিং এর নতুন এক ধরন। এর আগের ফেন্সিং এ হাতি গাছ ফেলে নষ্ট করে দিত, তাই এখন এরকম তার ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার বলি, এই সিকিয়াঝোড়াকে কিন্তু নর্থ বেঙ্গলের মিনি অ্যামাজনও বলা হয়। কেন বলা হয় সেটা তো একটু গেলেই বুঝতে পারবে। কি ডিসকভারি বা অ্যানিমাল প্ল্যানেটে দেখা অ্যামাজনের একটু ছোঁয়া আছে না এখানে? অ্যামাজনের মতো কালো জল আর দুপাশে ঘিরে ধরা জঙ্গল, বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে, তাই না? জলের ওপর ওই ধোঁয়ার মতো ব্যাপারটা এই গোটা অ্যাম্বিয়েন্সকে একটু রহস্যময় করে চলেছে না? এইটা হলো আমাদের লাস্ট পয়েন্ট। এরপর নর্মালি আর যেতে দেয় না, যদি না তুমি এক্সট্রা কিছু বকশিস দাও। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো আমার সিকিয়াঝোড়ার অভিজ্ঞতা আহামরি লাগেনি। তবুও যারা এইভাবে নৌকা বিহার পছন্দ করো এবং এরকম একটা অভিজ্ঞতা নিতে চাও, চলে আসতে পারো। এখন তোমাদের নিয়ে যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভে। চলো, নতুন কি নিয়ম হয়েছে সেগুলো একটু জেনে নেওয়া যাক। একটু বলে দিন নতুন গাইডলাইন্সটা। গাইডলাইন্সটা আছে সকাল 6টা থেকে 5টার মধ্যে এন্ট্রি, ঠিক আছে? তারপরে অ্যালাউ। আচ্ছা,
আর একটা যে কোনো আই কার্ড দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন। আগে যে টিকিটের আর ব্যবস্থা ছিল, বৃহস্পতিবার করে প্রত্যেকদিন বন্ধ থাকে। বৃহস্পতিবার বন্ধ, আর আগে যে টিকিটের ব্যবস্থা ছিল সেটা এখন আপাতত বন্ধ। নেই, একটা আই কার্ড দিয়ে যে কোনো একজন এন্ট্রি করে যেতে হবে। আচ্ছা, পার গাড়ি একটা খরচা ছিল, সেটাও আপাতত লাগে। লাগছে না। আচ্ছা, থ্যাংক ইউ। মানে বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা। আগে চেকপোস্টে টিকিট কেটে ঢুকতে হতো, পার ভেহিকেল একটা চার্জ পড়তো, 100-200 টাকা মতো একটা চার্জ পড়তো প্রত্যেকটা গাড়ির জন্য। তো সেইটা একদম ওয়েভ অফ হয়ে গেছে, এখন শুধু একটা আই কার্ড দেখিয়েই ভেতরে যেতে দিচ্ছেন। এই হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। মানে নতুন নিয়মটা বুঝতে পারলে, আপাতত যা ইনফরমেশন পেলাম তাতে জাস্ট একটা আই কার্ড দেখেই কিন্তু আমরা যাচ্ছি, আমাদের আর কোনো এক্সট্রা টিকিট লাগলো না, গাড়ি পিছু কোনো টাকা লাগলো না। তো তোমরা যারা নিজেরা গাড়ি নিয়ে আসবে বা তোমরা গাড়ি ভাড়া করে আসবে, সেক্ষেত্রে এইখানে অ্যাটলিস্ট কোনো চেকপোস্টে আর ডুয়ার্সের টাকা দিয়ে ভেহিকেলের জন্য এন্ট্রি নিতে হবে না। ইনফ্যাক্ট পার হেড যে টিকিটটা আগে লাগতো সেটাও লাগছে না। তোমাদের দেখানোর জন্যই আমরা একটু টাইগার রিজার্ভের গেট দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আর না, এবার দিমা ব্রিজ ডাকছে আমায়। চলো, বিকালের দিমা ব্রিজ যে কি অসাধারণ সেটা তোমাদের দেখাই। সেই দিমা ব্রিজ যেখানে আমি, সংকেত দা, বৌদি, প্রীতম 4 জন এসেছিলাম বিকালে। অসাধারণ লাগে আমার এই ব্রিজটা, এই ব্রিজের ল্যান্ডস্কেপ। দারুণ দারুণ কিছু ড্রোন শট আসে এখান থেকে। চলো দেখা যাক ড্রোন শটে কেমন আসে আজকে। আমরা যখন ঢুকলাম, দিমা নদী একদম শুকনো, জলের কোথাও কোনো চিহ্ন নেই। কিন্তু হঠাৎ খেয়াল করলাম জলের ধারা বইতে শুরু করেছে, মানে দূরে কোথাও নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। আর ওই যে দেখো, জল ধীর পায়ে এগিয়ে চলেছে। আর এদিকে দিগন্ত রাঙিয়ে সূর্যদেব পাটে বসার প্ল্যান করছেন। সময় ঘড়ি বলছে 6:10। আমরা এবার ব্যাক টু হোমস্টে। দারুণ লাগলো, বিকেলটা দারুণ কাটলো, খুব ভালো। তোমরা যারা সময় নিয়ে আসবে, সেকেন্ড দিনটা কিন্তু চাইলে তোমরা দিমা ব্রিজে কাটাতেই পারো, দারুণ লাগবে। অসাধারণ জায়গা এবং খুব রিফ্রেশিং আর কি, মানে এত ফিল গুড একটা ফ্যাক্টর রয়েছে এখানে। আবারও রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের যে হোমস্টে চিলাপাতা ইকোহাট, তার গেটের জাস্ট বাইরে আমি। কালকে প্রচুর ব্যাং ডাকছিল, আজকে ব্যাং অত ডাকছে না, কিন্তু কত রকমের যে পোকা ডাকছে, ঝিঁঝি ডাকছে, গায়ে কাঁটা দেয়, মানে লিটারেলি, মানে আক্ষরিক অর্থে গায়ে কাঁটা দেয়, আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে। মানে এই অ্যাটমসফিয়ারে থাকার পর শহুরে কোলাহলে না খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। আর এই হোমস্টেটার ইউএসপি হচ্ছে, মানে চিলাপাতায় আর যত হোমস্টে রয়েছে সবকটা হোমস্টে কিন্তু মেন রাস্তার ধারে, গাড়ি ঘোড়া যায়, ডিস্টার্ব হয়। এটা একটু ভেতরে, এখানে পরপর কয়েকটা হোমস্টে রয়েছে, 3টে হোমস্টে রয়েছে পাশাপাশি, কিন্তু একটা অলরেডি বন্ধ। আরেকটা দেখলাম মানে টিনের তৈরি, টিনের বেড়া, মানে টিনের দেওয়াল বেসিক্যালি, কিন্তু এই হোমস্টেটা এটা কিন্তু কংক্রিটের। তো মানে হাতিটার তো যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, এটা তো হাতির জোন। আর জোর করেই আমরা এখানে আর কি বসবাস করছে মানুষ। তো সেক্ষেত্রে এটা খুব সেফ একটা প্লেস, এটুকু বুঝতে পারছি। আর একদম নিরিবিলি প্রকৃতির মধ্যে যদি চিলাপাতা এসে থাকতে চাও, এই ইকোহাট কিন্তু মানে সেরাগুলোর একটা, এইটুকু আমি বলতে পারি। কারণ লোকেশন এখানে রাস্তার, মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে, গাড়ি ঘোড়া চলে না, মানুষজনের যাতায়াত কম, সেই জন্য লোকেশন ওয়াইজ খুব ভালো, খুব ভালো, আমার দারুণ লেগেছে। তবে শুধু তো আমার দারুণ লাগলেই হলো না, তোমাদেরও লাগতে হবে।
তার জন্য চিলাপাতা আসতে হবে। যাই হোক, কেমন লাগলো চিলাপাতার দ্বিতীয় পর্ব জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, আর যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করো। ভালো লাগলে তবেই। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30 এরকম গল্প নিয়ে হাজির হই। আমার এবারের চিলাপাতার গল্পের স্টক প্রায় শেষ। যতটুকু বাকি রইল আগামী সপ্তাহে শোনাবো, সাথে একটু ভুটান ঘোরাবো তোমাদের। চলো আজ আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।